নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যুব সাথীর ক্যাম্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পান্ডুয়ায়। ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের বিশেষ প্রশিক্ষণ সিঙ্গুরে। আসছে বিস্তারিত খবরে। যুব সাথীর ক্যাম্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, শিল্পহীনতায় বেকারত্বের স্পষ্ট চিত্র পান্ডুয়ায় জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা। পান্ডুয়ার রেগুলেটেড মার্কেটে যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরু হয়েছে। সেখানেই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দেখা গেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা করা সৌভিক আচার্যকে। পান্ডুয়া খন্দানের তাবা এলাকায় তার বাড়ি। তার বাবা প্রিন্টিং প্রেসে কাজ করেন। সৌভিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কল্যাণী থেকে ডিপ্লোমা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সৌভিক বলেন, রাজ্য সরকার স্কুল থেকে কলেজ পর্যন্ত যে বিভিন্ন প্রকল্প করেছে সেটা আমাদের অনেক কাজে লাগে। বেকার যুবকদের ফর্ম ফিল আপ, যাতায়াতের ভাড়া, তাতে অনেক টাকা খরচ হয়। এই টাকাটা পেলে অনেক সাশ্রয় হবে, এতে আমরা খুশি। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এরপর কল্যাণী থেকে ডিপ্লোমা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদনও করেছি, কিন্তু কোথাও সরকারি চাকরি পাইনি। এই টাকা পেলে ফর্ম ফিল আপের টাকা জোগাতে সুবিধা হবে। তবে শিল্পের দরকার, শিল্প এলে তবেই উন্নতি হবে। তবুও ভাতা দরকার, কারণ মুখ্যমন্ত্রী যে কটা টাকা দিচ্ছেন তাতে আমাদের অনেকটাই সুবিধা হয়। যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করব। আমাদের যে মুখ্যমন্ত্রী এগুলো প্রকল্প দিচ্ছেন আমাদের স্কুল থেকে এখনো কলেজ অবধি, তো প্রত্যেকটা প্রকল্পের টাকাই আমাদের খুবই কাজে লাগে। আমরা খুবই উপকৃত হয়ে যাই, কারণ আমাদের একটা বেকার যুবক হিসেবে আমাদের অনেক কিছুই খরচা লাগে। যেমন যদি কোনো ফর্মে অ্যাপ্লাই করতে যাই সেখানেও টাকা লাগছে। তো এই যে যুবসাথী যে আমাদের মুখ্যমন্ত্রী চালু করেছেন, তাতে আমাদের এই খরচাগুলো অনেক উঠে যাচ্ছে, আশা করি উঠে যাবে। এটা আমরা খুবই খুশি। পড়াশোনা করে ডিপ্লোমা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এরপরে আমি কল্যাণী থেকে করেছি, গভর্নমেন্ট পলিটেকনিক থেকে করেছি, এবং এরপরে চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করেছি। আমি আর কি মেনলি গভর্নমেন্ট যে জবগুলো ওগুলোর জন্য অ্যাপ্লাই করেছি। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দরজা। পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, অনেকেই আছেন তারা এই প্রকল্পতে খুশি। অনেকে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করছে, তাতে তাদের যে খরচটা সেটা অনেকটাই পুষিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যুবকদের জন্য যেটা ভেবেছেন তা অকল্পনীয়। দেখুন, আমি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আমি প্রত্যেকটা বুথে যাচ্ছি, প্রত্যেকটা ঘর ঘরে যাচ্ছি। কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আজকে তো গেছেন, আর এর আগে বিএড বা বিএড পরীক্ষার জন্য প্রস্তুত তারাও এসে, তারা এই প্রকল্পতে খুব খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বেকার যুবক যুবতীদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী স্কুলে একটা অঙ্গনারী স্কুল থেকে একবারে কলেজ পর্যন্ত, বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা দিয়েছে, এবং যারা কলেজ থেকে বেরিয়ে এসে বা স্কুল উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে এসে তারা হয়তো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করার পরে সুযোগ সুবিধা পর পর দিচ্ছে, তাদের একটা যে খরচা, যে পয়সার খরচা, একটা ফর্ম ফিল আপ করতে গেলে 500 টাকা, বা একটা যদি পড়াশোনা করতে হলে স্যারদের একটা মাইনে, কম করে নোটস কিনে যে পড়াশোনা করা, সেইটা যে এই প্রকল্পটা যে দিদিমণি চিন্তা ভাবনা করেছেন, একেবারে কল্পতরুর মতো। রামকৃষ্ণ পরমহংসদেব। বিজেপির পান্ডুয়ার কনভেনর অমিতাভ ঘোষ এ প্রসঙ্গে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক যুবতীদের লাইনে দাঁড় করাচ্ছে। এ রাজ্যের শিল্প হলে বেকার যুবকরা কাজ পেত, আর এখন 1,500 টাকা পাওয়ার জন্য তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। শিক্ষিত ছেলে মেয়েদের লাইনে দাঁড় করিয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষিত যুবক যুবতীদের যেখানে চাকরির দরকার, শিল্পের দরকার, সেখানে মুখ্যমন্ত্রী সেটা না করে 1,500 টাকা বেকার ভাতা দিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার। দেখুন, প্রথমেই যেটা বলবো, এই যে দুর্ভাগ্যজনক একটি প্রকল্প, সম্পূর্ণ ভুয়ো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক যুবতীদেরকে লাইনে দাঁড় করাচ্ছে। আজকে একটা এমটেক করার ছেলে, তার ন্যূনতম বেতন 40 থেকে 50,000 টাকা হওয়া উচিত ছিল যদি এখানে কোনো শিল্প হতো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা 1,500 টাকা পাওয়ার জন্য তারা লাইনে দাঁড়াচ্ছে, বা তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে।
এমটেক, বিটেক, এমএ, বিএ পাশ করা ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে অন্ধকার করে দেওয়া হয়েছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের মুখের কাছে একটি ললিপপ দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য 1,500 টাকা দেবে বলে। অত্যন্ত নিন্দনীয়। আমার মনে হয় তিনি যদি এই সমস্ত টাকা ভাতা বা এসব না করে তিনি যদি শিল্প স্থাপনের জন্য চিন্তা ভাবনা করতেন, তাহলে আজকে বেকার শিক্ষিত বেকার যুবক যুবতী যারা অতি উচ্চ শিক্ষিত তাদেরকে এইভাবে বেকার ভাতার জন্য লাইনে দিতে হয় না। এটা আমাদেরকে ভাবলেও আমাদেরকে অত্যন্ত লজ্জা লাগে, কারণ সারা ভারতবর্ষে এই ধরনের দৃষ্টান্ত আজ পর্যন্ত নেই। এই নজিরবিহীন কাজ একমাত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারেন। যেখানে বেকারদের চাকরির প্রয়োজন আছে সেখানে তারা চাকরির ব্যবস্থা, শিল্পের ব্যবস্থা না করে বেকার ভাতা 1,500 টাকা দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হাসপাতালের পরিকাঠামো, পরিষ্কার পরিচ্ছন্নতা তথা উন্নয়নের দাবি নিয়ে চুঁচুড়া সদর হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলকে স্মারকলিপি প্রদান নাগরিক সমাজ ও এআইবিএফ এর। হুগলির সদর শহর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন জমা দিল চন্দননগর নাগরিক সমাজ ও এআইবিএফ। উল্লেখ্য, হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের এই হাসপাতালে হুগলি জেলা ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলার মানুষজন চিকিৎসা করাতে আসেন। সমাজের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের একমাত্র চিকিৎসার জন্য ভরসা সরকারি এই হাসপাতাল। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং চিকিৎসা সহ রোগীদের সঠিকভাবে বসার জায়গা ছাড়াও অন্যান্য দাবিতে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের সাথে দেখা করে দাবি সম্মিলিত পত্র জমা দেন তারা। সুপারের সঙ্গে কথা বলে দাবিপত্র জমা দিয়ে এদিন এআইবিএফ এর অন্যতম ভারপ্রাপ্ত সদস্য সুদর্শন বসু জানান, চুঁচুড়া হাসপাতালে কিছু থাকলেও তার সঠিক ব্যবহার হচ্ছে না এবং আরো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। এদিন এমনটাই উল্লেখ করেন চন্দননগর নাগরিক সমাজের পক্ষ থেকে রতন ব্যানার্জি। দাবি দেওয়ার সঙ্গে বিশেষত আমরা এআইপিএফ থেকে বলেছি যে মানুষকে যে কোনো ওয়ার্ডে, ফিমেল হোক মেল হোক, যে কোনো ওয়ার্ডে গেলে তাদের বাড়ির লোককে জিজ্ঞাসা করলে উত্তর দেয় ডাক্তারবাবু আসুক কখন আসবে। কিন্তু আমার বলেছি স্পেসিফিক একটা খাতা, অভিযোগের খাতা একটা রাখতে, অথবা আপনারা নোটিশ করলে প্রত্যেক জায়গায় ওয়ার্ডে যে খাতা আছে এবং বক্স আছে, অভিযোগ থাকলে জানান। এটা আপনারা তাহলে লিখে দিন সব ওয়ার্ডে, না অনেক গরিব মানুষ জানেই না কোথায় অভিযোগ করবো না করবো, খবর দেন না। একটি বিষয়। আর সিনিয়র ডাক্তারের কয়েকজন আছেন যাদের প্রেসক্রিপশন করেন, সে ওষুধ শুধু স্পেসিফিক হসপিটালের রোডের ওপরেই দোকানটা পাওয়া যায়। উনি বললেন ঠিক আছে, আপনি আমাকে এই ব্যাপারে ডাক্তারবাবু ব্যাপারে আসেন, আমিও শুনেছি, আপনারা স্পেসিফিক কিছু দিন, আমি দেখছি বিষয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় পণ প্রথায় নির্যাতিত গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামীকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। প্রায় 5 বছর আগে পান্ডুয়া থানার অন্তর্গত এলাকায় গৃহবধূ নাজরানা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের হওয়ায় স্বামী মোহাম্মদ রাজাকে দোষী সাব্যস্ত করে আজ সাজা শোনালো আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এদিন একাধিক ধারায় শাস্তির নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 498A অর্থাৎ বধূ নির্যাতন ধারায় অভিযুক্তকে 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হত্যার প্ররোচনায় 306 ধারায় 10 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 6 মাসের জেলের নির্দেশ। এছাড়াও পণ প্রথা বিরোধী আইনে 2 বছরের কারাদণ্ড ও 15,000 টাকা জরিমানা অনাদায়ে 6 মাসের জেল এর নির্দেশ দেওয়া হয়। মেয়েটার যে বাপের বাড়ি, হচ্ছে মেয়েটার বাবার বাড়ি হচ্ছে মধুবনী, আর এর হচ্ছে মুজফ্ফরপুর। ছেলেটা দেশে দুই বিহারে, এদের ভালোবাসা দেখে শুনেই বিয়ে হয়েছিল। বিয়ের পরে এখানে ছেলেটা কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে আসে এবং পান্ডুয়াতে বোসপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একজনের বাড়িতে ভাড়া নিয়ে এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছিল। বিয়ের সময় এদের মধ্যে কথা ছিল কোনো ডাউরি কোনো পার্টি ডিমান্ড করবে না, বাট ইনস্পাইট অফ দ্যাট ছেলেটা বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য একে চাপটাপ দিত। এই মেয়েটা ওর বাবাকে কান্নাকাটি করতো, জানাতো, টাকা না দেওয়ার জন্য মেয়েটাকে মারধর করতো এবং আলটিমেটলি এই 27/6 তারিখে এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে ডাউরি ডিমান্ডের জন্য মেয়েটা ওই ম্যাট্রিমোনিয়াল হোমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। থানা থেকে খবর যায়,
খবর যাওয়ার পর এরা এসে ডেড বডি পোস্টমর্টম হয়ে উদ্ধার হয়। যেটা এই কেসে ভেরি পার্টিনেন্ট ব্যাপার, যেটা মামলাটা এই লোকগুলো তো সব বিহারের, এদেরকে কিচ্ছুতেই হাজির করানো যাচ্ছিল না। অন্য সাক্ষী শুরু হয়ে গেল, কোর্ট বললেন যে আমি আর কতদিন ওয়েট করব। যাই হোক, আলটিমেটলি আফটার এ হট চেস এদেরকে মেসেজ করে টু এসপি, বিহারের ওখানকার ডিস্ট্রিক্টের এসপিকে থ্রু করে মেসেজ করে এই 4 জন সাক্ষীকে আনানো হয়েছিল। এই 4 জন সাক্ষী এই কেসে পরবর্তী পর্যায়ে এসে সাক্ষ্য দিয়েছে, এবং তারা হচ্ছে মেয়ের বাবা মোহাম্মদ খলিল, আলী আকবর ওর কাকা শেখ সাবির, হ্যাঁ, এবং আকবর এবং সাবির, আকবর, খলিক, আলিক আর খলিক, এরা 2 ভাই। এরা এসে সাক্ষী টাক্ষী দিয়েছে যে আইও তদন্ত করেছে ভালো, অল্প সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে উইদিন টাইম। সাব ইন্সপেক্টর নেশাদ আহমেদ উনি চার্জশিট দিয়েছেন, তখন ওসি ছিলেন এসআই অর্ণব গাঙ্গুলি, পান্ডুয়া থানা। যাই হোক, উনি সুপারভিশন করে চার্জশিট করেছেন। তারপরে এই মামলায় ট্রায়াল হয়েছে। কোর্ট দৃষ্টান্ত সমস্ত এভিডেন্স কনসিডার করে এই আসামিকে অলরেডি সাজা দিয়েছেন, সেটা শঙ্করবাবু আপনাদের বলেছেন। অভিযোগ হ্যাঁ, প্রথম থেকে সিন্স আফটার অ্যারেস্ট ছিল। পরবর্তী পর্যায়ে ওকে আর কিছুদিন জামিন দেওয়া হয়নি। কাস্টডি ট্রায়াল হয়েছে। ওকে চেষ্টা করেছিল অনেকবার, আমি প্রত্যেকবার ভিভিল অপোজ করেছি, জামিন রিজেক্ট হয়ে গেছিল। অভিযোগকারী মেয়ের বাড়ি মোহাম্মদ, ওর নাম হচ্ছে মোহাম্মদ আলিক। জানা গিয়েছে 2021 সালের 26শে ফেব্রুয়ারি মুসলিম রীতি মেনে বিয়ে হয়েছিল নাজরানা খাতুনের সাথে মোহাম্মদ রাজার। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ নিয়ে শারীরিক ও মানসিক অত্যাচার চলত ওই বধূর ওপর। মৃতার পরিবারের দাবি, সামর্থ্যের বাইরে গিয়েও একাধিকবার অর্থ দেওয়া হয়েছিল ওই পরিবারকে, কিন্তু অত্যাচার থামেনি। এরপর 2021 সালের 27শে জুন নাজরানাকে তার শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতার বাবা পান্ডুয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই 267/21 নম্বর মামলা রুজু করে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট পেশ করা হয় আদালতে। অভিযুক্তের সাজা ঘোষণার পর খুশি প্রকাশ করে মৃত ওই বধূর পরিবার। বলছি, ওই একজন মোহাম্মদ আলিক, তিনি একটা অভিযোগ দাখিল করেছিলেন পান্ডুয়া থানায়। অভিযোগটার বক্তব্য ছিল এরকম: 26/2/21 তারিখে তার মেয়ে নাজরানা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল মোহাম্মদ রাজা বলে এক ব্যক্তি, এবং বিয়েটা হয়েছিল যেরকম বললাম 26/2/21 তারিখে। কিন্তু তারপরে এই তাদের মধ্যে প্রাথমিক বিবাহের স্টেজে কোনো দেনা পাওনার কথা ছিল না, চাহিদা ছিল না। কিন্তু বিয়ের পর থেকেই এই মহিলার পরে এই যে আসামি, একজনই আসামি আছে এটা, অর্থাৎ তার স্বামী, তাকে খুব জ্বালা যন্ত্রণা এবং তার উপরে খুব অত্যাচার করতো। এবং সত্যি কথা বলতে কি, যে পরবর্তীকালে যখন সে মারা যায়, যেটা একটা আনন্যাচারাল ডেথ ছিল, তখন ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত তার উপরে পুরো অত্যাচার করেছে। তা এই অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানা একটা মামলা রুজু করে। সেটা হচ্ছে, মামলাটা রুজু হয় 1/7/2021 তারিখে, এবং সেখানটায় বধূ নির্যাতন 498 এবং নির্যাতনটা হচ্ছে ডাউরির জন্যে 304B, এবং তার ফলে তার মৃত্যু। এই ধারাতে একটা কেস স্টার্ট হয়। তা এই কেসটা আপনাদের যেরকম বললাম যে 1/7/21 তারিখে এটা স্টার্ট হলো, কিন্তু খুব তৎপরতার সঙ্গে যেটা হুগলি রুরাল পুলিশ করে আসছে, আপনি দেখুন 22/9/21 মধ্যে তারা কিন্তু সমস্ত তদন্ত গুটিয়ে চার্জশিট দিল। চার্জশিট দেওয়ার পরে, এবং চার্জশিটে তারা 12 জনকে সাক্ষী হিসাবে দেখিয়েছিল। তা এই কেসটা ট্রায়ালের জন্যে, অর্থাৎ বিচারের জন্যে কমিটমেন্টের পরে ফার্স্ট ট্র্যাক কোর্ট তার কাছে সেটা পাঠানো হয়েছিল বিচারের জন্য। পীযূষ কান্তি রায়, মহামান্য আদালত পীযূষ কান্তি রায়ের কাছে পাঠানো হয়েছিল। এবং সেই কেসটার আমি ড্রাফট চার্জটা গঠন করেছিলাম ওই দুটো সেকশনে, 498 এবং 304B। আর সেই সঙ্গে একটা হচ্ছে, যেহেতু তাদের এরকম বিয়ের পর থেকে তারা চাহিদা ছিল, ডাউরির চাহিদা করেছিল, এবং তার জন্য তাকে মরতে হয়েছিল, সেই জন্য আমি সেই সঙ্গে 4 DP অ্যাক্টেও আমি আবার ড্রাফট চার্জে ড্রাফট করেছিলাম।
অর্থাৎ তার মানে আমার ড্রাফট হওয়ার পরে চার্জটা গঠিত হলো কোন কোন সেকশনে, 3টে সেকশনে, 498A, 304B এবং 4 DP অ্যাক্ট। এই মামলায় আমার চার্জটা ফ্রেম হয়ে যাওয়ার পরে আমি এই মামলাটা পরিচালনা করার জন্যে আমাদের এখানকার সবচেয়ে সিনিয়র যে পিপি আছেন, প্যানেল পিপি আছেন, পাবলিক প্রসিকিউটর, সেই রণেশচন্দ্র ধর, আমার ঠিক মানে সদ্য রণেশ দা, তাকে আমি এই মামলাটা আমি কন্ট্যাক্ট করবার জন্যে আমি তাকে এনগেজ করেছিলাম এবং তিনি খুব নিপুণভাবে এই মামলাটা সুন্দরভাবে পরিচালনা করেছেন। করার পরে গতকাল এই আসামি, একজনই আসামি, তাকে দোষী সাব্যস্ত করেছিলেন মহামান্য বিচারক। আজকে ফার্স্ট ট্র্যাক কোর্ট মহামান্য বিচারক 498A তাই না, মহামান্য বিচারক মোহাম্মদ পীযূষ কান্তি রায় এই 3টে সেকশনে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আর আজকে তিনি এদের শাস্তিটা দিলেন এরকম, ওই 304 প্রথম কথা হচ্ছে 498-এ তার জন্যে 3 বছরের সাজা এবং তার সঙ্গে 5,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। আর 304B'র জন্যে 10 বছরের সাজা এবং সেই সঙ্গে 10,000 টাকার ফাইন, অনাদায়ে আরও 6 সপ্তাহ 6 মাসের কারাদণ্ড। আর 4 নম্বর ডিপি অ্যাক্টে 2 বছরের সাজা এবং সেই সঙ্গে 15,000 টাকার ফাইন, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড, এই দণ্ডে দণ্ডিত করলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের বিশেষ প্রশিক্ষণ সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। ভোট ভীতি কাটাতে ময়দানে নির্বাচন কমিশন। সিঙ্গুরে ইভিএম ভিভিপ্যাট প্রশিক্ষণের শিবিরে বিশেষ সাড়া, খুশি ভোটাররা। শুরু হয়ে গেল 2026 সালের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তবে ভোটাররা খোলা জায়গায় ভোট দিলেও কোনো রাজনৈতিক দলকে ভোট দেননি। ভোটের নির্ঘণ্ট প্রকাশ না হলেও নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি করতে ময়দানে জোর কদমে নেমে পড়েছে। ভোটের দিন ভোটারদের ভয়ভীতি কাটাতে সিঙ্গুর বিডিও অফিসে নির্বাচন কমিশনের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণমূলক প্রদর্শন আয়োজিত হয়ে গেল। বৈদ্যুতিন ভোট যন্ত্র অর্থাৎ ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের মাধ্যমে কিভাবে ভোটাররা ভোট দেবেন, কাকে ভোট দিলেন, সেই বিষয়ে ভোট গ্রহণ পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়। ভোটারদের মধ্যে এই কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়েছিল। নির্বাচন কমিশন যে এটা চালু করেছে সেটা খুবই ভালো, উদ্যোগটা খুবই ভালো। আর আগে তো যাকে ভোট দিতাম তাকে তো দেখতে মানে নিজের মনে একটা সংকোচ থাকতো ভোটটা সঠিক জায়গায় পড়ছে কিনা। এখন সেটা নিজের চোখে প্রমাণ পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো লাগলো। অনেকটাই ভয় কাটলো। এটা ভোটের মানে নিজের মনে একটা শান্তি যে আমি যাকে ভোট দিয়েছি, আমি যাকে চাইছি তাকেই মানে পেলাম নিজের চোখে দেখতে পেলাম। ইলেকশন কমিশনের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। কেন কি আমি এর আগেও ভোট দিয়েছি, কিন্তু মেশিন সব কিছু আপডেট হচ্ছে দিনে দিনে। তো এটা একবার ডেমনস্ট্রেশন যে হয়ে গেল, এর ফলে ভোট দেরি থাকলেও এতে একটা সুবিধে হলো। তো আর যারা নতুন ভোটার আছে তাদের তো আরও ভালো। তো রাজ্য সরকার এই
এর যে ইলেকশন কমিশনের যে উদ্যোগকে যে সমর্থন করেছেন এবং এটাকে যে প্রসিড করেছে আমাদের রাজ্যে, মানে দুজনকেই অনেক অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে নতুন ভোটাররা এই সচেতনতার মাধ্যমে ভয়ভীতি কাটবে বলেই অভিমত সিঙ্গুর ব্লকের মাস এডুকেশন অফিসার তুহিন মৈত্রের। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী দিনের ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার এই প্রশিক্ষণমূলক প্রদর্শন করা হবে। তারা ভালোই করছে, মানে আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে, তো ইলেকশন কমিশনের একটা নির্দেশই আছে যে প্রতিটা বুথে আমরা জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য যে ভোটদানের পদ্ধতিটা কেমনভাবে হয় সেটা নিয়ে তো অনেকের মধ্যে অনেক রকমের ভয়ভীতি থাকে, বিশেষ করে যারা নতুন ভোট দিচ্ছে, প্রথমবার ভোট দিচ্ছে, তো তাদের মধ্যে যাতে ভয়ভীতিটা না থাকে ইলেকশনের ব্যাপারে বা ভোট কক্ষে গিয়ে তারা কি করবে। এই যে 3টে মেশিন আমাদের রয়েছে, যে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট, এটা কোনটা কি কাজে ব্যবহার হয়, কি মানে কি জিনিস কি কাজে লাগে, যে ব্যালট ইউনিটে ব্যালটটা মানে তারা ভোটটা দিচ্ছে এবং ভিভিপ্যাটে তারা দেখছে যে যারা তাকে মানে তিনি যাকে ভোট দিচ্ছেন তাকেই ভোটটা দেওয়া হলো কিনা। তো তাদের যাতে ভয়ভীতি না থাকে সেই জন্য ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে সিঙ্গুর ব্লকের সমস্ত বুথে এই জিনিসটা করার আমাদের প্রচেষ্টা রয়েছে এবং সেই সূত্রেই আজকে সিঙ্গুর ব্লক ক্যাম্পাসে, যেহেতু এখন এই যুবসাথী প্রকল্পও চলছে, তো বিভিন্ন বুথের মানুষজনই এখানে এসছেন, তো তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আজকে আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি এবং বেশ ভালো সাড়া পড়েছে। মানুষজন খুব উৎসাহের সঙ্গে আমাদের প্রক্রিয়াটা দেখেছেন। মানে ভোটার ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাধারণ মানুষের সুবিধার্থে এবার চন্দননগর হাসপাতালে বহির্বিভাগে চালু হলো সান্ধ্যকালীন চিকিৎসা পরিষেবা। আজ থেকেই শুরু হলো এই পরিষেবা। শ্রীরামপুর ওয়ালস ও উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালের পর এবার চন্দননগর মহকুমা হাসপাতালেও চালু হলো সান্ধ্যকালীন বহির্বিভাগ পরিষেবা। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই পরিষেবা। শিশু, মহিলা ও সাধারণ রোগীদের সুবিধার্থেই এই উদ্যোগ গৃহীত হয়েছে বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার সন্টু ঘোষ জানান, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শিশু বিভাগের বহির্বিভাগ খোলা থাকবে। একই সময়ে প্রতি শুক্রবার সাধারণ রোগীদের জন্য মেডিসিন বিভাগ এবং মহিলাদের জন্য স্ত্রীরোগ বিভাগ চালু থাকবে। হ্যাঁ, আজকে আমরা এই শিশু বহির্বিভাগ চালু করে আমরা খুবই আনন্দিত বোধ করছি। আজকে এই বিশেষ দিন স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশ এবং আমাদের সিএমও স্যারের যে আদেশ অনুসারে আমরা যে 3টে আমাদের হুগলি জেলা বড় হসপিটাল আছে, 3টে বড় হসপিটালে এই সান্ধ্যকালীন বহির্বিভাগ চালু হয়েছে। আমরাও এই 3টে হচ্ছে আমাদের, যেমন শ্রীরামপুর ওয়ালস হসপিটাল আছে, তারপর উত্তরপাড়া স্টেট জেনারেল, আমাদের চন্দননগর সাব ডিভিশন হসপিটাল, বড় হসপিটাল, তাছাড়া আমাদের তো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে চুচলা। তো বড় হসপিটালগুলোতে আমাদের যেরকম অন্যান্য জায়গার মতন আমরাও চালু করেছি। আমাদেরও সীমিত ক্ষমতা, জানেন ডাক্তারের সংকুলন, প্রতুল ডাক্তারের সংখ্যা, তারপরে আমাদের গ্রুপ ডি বা সুইপার, সব জায়গাতেই যেরকম আছে আমাদের সেই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা যতটা যা পারি আমরা সেইভাবে চালু করেছি। আজকে আমরা 2টো দিন, সপ্তাহে 2টো দিন আমরা চালু করেছি। একদিন মঙ্গলবার, সেই দিনে আমরা পেডিয়াট্রিক বহির্বিভাগ, যেটা 4টে থেকে 6টা হবে সান্ধ্যকালীন বহির্বিভাগ, আর একদিন শুক্রবার, সেই দিন স্ত্রী প্রসূতি রোগ আর মেডিসিন বহির্বিভাগ, এই 2টো ক্লিনিক আমাদের আপাতত চালু রইল। তারপরে যেরকম হবে, হ্যাঁ আমরা সেইভাবে এগিয়ে যাবো। কর্তৃপক্ষের দাবি, দিনের ব্যস্ততার কারণে অনেক রোগী নিয়মিত সময়ে চিকিৎসা করাতে পারেন না। বিশেষ করে কর্মজীবী মানুষ এবং স্কুল পড়ুয়া শিশুদের অভিভাবকদের কথা ভেবেই এই সান্ধ্যকালীন পরিষেবা চালু করা হয়েছে। এতে করে হাসপাতালের উপর দিনের চাপও কিছুটা কমবে এবং রোগীরাও স্বস্তিতে চিকিৎসা পরিষেবা পাবেন। আমি বলবো যে আমরা জেনারেলি 2টো পর্যন্ত যে পেশেন্ট দেখি তাতে সবসময় হয়তো সবার দেখা হয় না, অনেকের বাড়িতে কাজ থাকে, অনেকে বিজি থাকেন, অনেকে অফিসের টাইমের জন্য আসতে পারেন না। তারা যদি একটু সময় বের করে তারপরে এই সন্ধ্যের দিকে আসতে পারেন, আমরা তাদের জন্য সহযোগিতা করার জন্য আছি। তারা আসুক, আমরা চাই তারা বেশি বেশি আসুক।
আমরা দেখতে চাই, আমরা পাবলিকের সার্ভিস করতে চাই, সুযোগ সুবিধা দিতে চাই, সেবা দিতে চাই। হুগলি জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিরকম লাগছে? ভালোই লাগছে। আমাদের তো এসআই গেছিলাম, ওখানে বললো বাচ্চাদের ডাক্তার নেই এই মুহূর্তে, আমরা ওখানে দেখতে পারবো না। তখন আমাদের চন্দ্রনগর এখানে আসার কথা বললো, আমরা এখানে আসতেই ডাক্তারকে পেয়ে গেছিলাম, দেখানো হলো ডাক্তারবাবুকে, তো উনি বললেন ওষুধ লিখে দিলেন, আমরা এখন কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। এসআই গেছিলাম, আমাদের অ্যাঙ্গাসে এসআই কার্ড আছে, তো ওখানে গেছিলাম, তো বললো 5 বছর বয়স, ওখানে তো এখন শিশু ডাক্তার নেই, ওখানে দেখা হবে না, আপনি চন্দ্রনগরে নিয়ে চলে যান। তো আমরা এখানে নিয়ে চলে আসলাম। আজকেই নতুন চালু হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফুরফুরা শরীফে কবি জীবনানন্দ দাশের জন্মদিনে ক্রীড়া প্রতিযোগিতা ও বিশেষ সম্মাননা প্রদান আয়োজিত হয়ে গেল। কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে ফুরফুরা শরীফে আল আমিন শিক্ষা কেন্দ্রে আয়োজিত হল বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। পাশাপাশি কবি স্মরণে 5 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে জীবনানন্দ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা পান বিদ্যালয়ের সভাপতি ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্কুলের কর্ণধার ও লেখক নাসির আব্বাসী। কচিকাচাদের বিনোদনের জন্য ম্যাজিক পরিবেশন করেন মধুসূদন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্না, মোল্লা আবেদিন, শিবশঙ্কর জানা সহ বিশিষ্টজনেরা। ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, পাশাপাশি কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে সেই স্মৃতি পুরস্কার দেওয়া হয় বিশ্ব ক্রীড়া পরিষদের উদ্যোগে। এবং আলামিন শিক্ষা কেন্দ্র যে বহুমুখী শিক্ষা কেন্দ্রের একটা প্রতিষ্ঠান, তার একটা নমুনা। কারণ বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং তাদের মধ্যে বিভিন্ন রকম যে প্রতিভা রয়েছে সুপ্ত অবস্থায়, এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে এবং এই শরীরচর্চা এটা একটা ভালো দিক। এবং পাশাপাশি যে এই ছেলে মেয়েগুলো যে খেলাধুলাগুলো এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে দেখলাম পুরস্কারে পুরস্কৃত করা হলো। এখানে আজকে জীবনানন্দ দাশের জন্মশতবার্ষিকী, নির্জনতার কবি, যিনি বাংলা সাহিত্যের একজন দিকপাল, বাংলা সাহিত্যের একটা সুন্দর রূপ দিয়েছেন, তারই জন্মদিনকে আমরা বেছে নিয়েছিলাম আজকের এই আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজকে জীবনানন্দ দাশের জন্মদিনে বহু গুণীজনদের আমরা সম্মান প্রদর্শন করেছি, সম্মাননা প্রদান করেছি, যাতে তারা আগামী দিন ভালো কাজ করতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। যুব সাথীর ক্যাম্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পান্ডুয়ায়। ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের বিশেষ প্রশিক্ষণ সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।